পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি খুব অ্যাগ্রেসিভলি কিন্তু ক্লিনিং চলছে। বুলডোজার হোক কি ডিটেক্ট ডিপোর্ট ডিলিট হোক, সেই সমস্ত ক্ষেত্রে খুব অ্যাগ্রেসিভলি চলছে। কেন? কারণ এর সঙ্গে সম্পূর্ণরূপে ভারতের ন্যাশনাল সিকিউরিটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। যদিও কিছু সিউডো সেকিউলার গ্যাং, যাদের মধ্যে আমরা জানি, আমি বারবারই বলেছি, টলিউড, টালিগঞ্জ, তারপরে হচ্ছে কবি, সাহিত্যিক, গায়ক, মিডিয়া, ডিজিটাল মিডিয়া, কিছু মিডিয়া প্রিন্ট, তারপরে একটি বিশেষ রিলিজিয়ানের প্রায় প্রায় পুরো অংশটাই, পুরোটা নয়, প্রায় একটি বিরাট অংশ তারা, এবং দেশবিরোধী ন্যারেটিভে চলা কিছু পার্টি, এরা সবসময় মনে করে যে ন্যাশনাল সিকিউরিটির থেকেও বেশি জরুরি হচ্ছে নিজেদের পকেট ভরা। আর ইতিহাস তো আমাদেরকে বলেইছে যে এই যে পশ্চিমবঙ্গের সৃষ্টি বা পশ্চিমবঙ্গের যে ক্রিয়েশন, তারপরে বাংলাদেশ পাকিস্তান থেকে হিন্দু নিধন, এরপরে আবারও বাংলাদেশের মাধ্যমে মুসলমান ইনফিল্ট্রেশন ঢুকিয়ে কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করা, চিকেন নেক অ্যাটাক করা, এছাড়া প্রশাসনিক আর রাজনৈতিক ক্ষেত্রেও ইনফিল্ট্রেট করে ভারত ভাগের পরিকল্পনা, মানে আর কিছুই না, গজওয়াই হিন্দের যে প্রজেক্ট, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে ভারত বিরোধী শক্তির একমাত্র লক্ষ্য। এই ভারত বিরোধী শক্তি যেরকম ইন্টারন্যাশনালি অ্যাক্টিভ, ভারতের ভিতরেও অ্যাক্টিভ কিছু পার্টির মধ্যে, যার মধ্যে খুব রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি ককরোচ জনতা পার্টি, এরা মাঠে নেমে পড়েছে। আমরা দেখতেও পাবো কারা এদের লিড করছে, খুব শিগগিরই এরা সামনে আসবে, যেমন সোনাম ওয়াংচুক বা আম আদমি পার্টির যে নেতারা আছে, এরাই দেখা যাবে লিড করছে, যাদের মূল লক্ষ্যই হচ্ছে ভারতের মাটিতে বসে থেকে ভারত ভাগের পরিকল্পনা, ভারত তেরে টুকরে হোগে। এই টুকরে টুকরে গ্যাংরাই কিন্তু পিছন থেকেই ককরোচ জনতা পার্টির লিড করছে। এরা, এদের সমর্থনে সবসময় কারা থাকবে? সিউডো সেকিউলার কমিউনিস্ট পার্টি আর টিএমসি, আর এর নাম নিয়ে আর কি বলবো, এছাড়া বাংলা পক্ষ, জয় বাংলা, এ ধরনের আরো কত কিছু। আর কিছু সাধারণ মানুষ আছে যাদেরকে ব্রেন ওয়াশ করে, যারা ন্যাশনাল সিকিউরিটি সম্বন্ধে কোনো রকম অ্যাওয়ারনেসই তাদের নেই, সচেতনতা নেই। তো আমরা, আপনারা যারা আমরা সচেতন, আমাদের তো কাজই হচ্ছে মুখোশ খুলে দেওয়া আর মানুষকে অ্যাওয়্যার করা যে এই ধরনের ককরোচ জনতা পার্টি, এদের আসল উদ্দেশ্য কি। 2014-তে জাতীয়তাবাদী সরকার সেন্ট্রালে গঠন হওয়ার আগে অবধি কিভাবে আগে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি চলতো, যে এই যে বর্ডারগুলো আছে বা যে দেশগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল, এই সমস্ত দেশের মাধ্যমে, বর্ডারগুলোর মাধ্যমে কি করতো? ইনফিল্ট্রেট ঢুকিয়ে দেওয়া হতো, অস্ত্র পাচার, ড্রাগ, তারপরে ফেক কারেন্সি, সমস্ত কিছু চলতো। তারপরে এই জাতীয়তাবাদী সরকার আসার পর থেকে যে রাজ্যে এসছে, প্রচুর পরিমাণে ক্লিনিং হয়েছে, কত কত স্লিপার সেলকে, সেলের যে নেটওয়ার্ক, সেগুলোকে ধ্বংস করা গেছে। আর পশ্চিমবঙ্গের অবস্থা তো অত্যন্ত ভয়ঙ্কর, যার প্রমাণ আমরা পাচ্ছি যে কোথা থেকে থেকে না অস্ত্র আমরা উদ্ধার হচ্ছে, অস্ত্র বেরোচ্ছে, কলেজের রুম থেকে শুরু করে, তৃণমূলের অফিস থেকে শুরু করে, এমন হেন জায়গা নেই যেখান থেকে অস্ত্র বেরোচ্ছে না নেতা নেত্রীদের বাড়ি থেকে। কারণ পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্করই। এই কয়েক বছরে যে পরিমাণে স্লিপার সেল, জঙ্গি, র্যাডিকালসরা পশ্চিমবঙ্গে রয়েছে, সুতরাং এই অ্যাগ্রেসিভ ক্লিনিং ভীষণভাবে দরকার। কমপ্লিটলি কোঅর্ডিনেটেড অ্যাটাক করা দরকার এই স্লিপার সেলকে নষ্ট করার জন্য। তার জন্য যদি প্রয়োজন হয় ভারতের সমস্ত ভালো জায়গা থেকে সব থেকে দক্ষ অফিসারদের এনে এখানে আনা, ডিপ্লয় করা, সেই সমস্ত কিছুও পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই করবেন। এই এক বছর তো অবশ্যই পশ্চিমবঙ্গকে ভীষণ সচেতন থাকতে হবে। এক তো যে পরিমাণে অস্ত্র ঢুকেছে, যে পরিমাণে জঙ্গি রয়েছে, এই যে সরকার পরিবর্তন হয়েছে, এখন সব রাস্তা যখন ধীরে ধীরে বন্ধ হবে, কিন্তু অস্ত্র তো সব ঢুকে রয়েছে, জঙ্গি ঢুকে রয়েছে, তো ব্লাডশেড হওয়া, এছাড়া যে কোনো রকম টেরর অ্যাটাক, এগুলোর চান্স থাকবে। রাজ্য সরকারের সমস্ত যে ইয়াং লিডাররা রয়েছেন, বিজেপির ইয়াং লিডাররা রয়েছেন, এমনকি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীদের প্রপার সিকিউরিটি নিয়ে চলাফেরা করতে হবে এই সময়টায়। কারণ আমাদেরকে তো মনে রাখতেই হবে যে সবে মাত্র সরকার পরিবর্তন হয়েছে, প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিচ্ছু কিন্তু চেঞ্জ হয়নি ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে, সবে মাত্র কাজ শুরু হয়েছে। আর যখনই এরা দেখবে আস্তে আস্তে এদের রাস্তা বন্ধ হচ্ছে ধীরে ধীরে, তখন এরা অ্যাগ্রেসিভলি কিছু না কিছু করার চেষ্টা করবেই। দ্বিতীয় হচ্ছে বড় বড় ইনভেস্টমেন্ট। অ্যাগ্রেসিভ ক্লিনিং কেন দরকার? যখনই, আমি তো বারবার ডিরাডিকালাইজেশনের প্রচুর ভিডিও করেছি যে শুধুমাত্র ভারতবর্ষে নয়, ভারতবর্ষের ভিতরেও যেমন ডিরাডিকালাইজেশন চলছে, সেরকম ভারতবর্ষের বাইরেও সাংঘাতিকভাবে ডিরাডিকালাইজেশন চলছে, যার মধ্যে সব থেকে বেশি হেল্প কে করছে? সৌদি নিজে। যেই সৌদি, যেই ইউএই, এরাই হচ্ছে র্যাডিকালাইজেশনের জন্মদাতা ছিল, আজকে এরাই হচ্ছে ডিরাডিকালাইজেশনে হেল্প করছে। কারণ নতুন ওয়ার্ল্ড অর্ডারের সাথে মানিয়ে নিতে হবে। কালকের দিনে আইমেক করিডোর থেকে শুরু করে যে বাণিজ্য করিডোরের দেখাশোনা ভারতের সাথে ইউএই, সৌদি, এরা সবাই একসাথে করবে। তো সেই জায়গাগুলোকে র্যাডিকালস মুক্ত রাখতেই হবে। সুতরাং
পাকিস্তানের মাজা ভাঙতে হবে, এদিকে বাংলাদেশের তো ডিরাডিকালাইজেশনে সবাই একসাথে কাজ করছে, অনেক দেশ, সবাই বলা যাবে না, অনেক দেশই একসাথে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে এখন পশ্চিমবঙ্গের ডিরাডিকালাইজেশন আরও কেন দরকার, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যত বড় বড় ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে আসবে, র্যাডিকালদের যদি একই রকম অবস্থা থাকে সেক্ষেত্রে অসুবিধা হবে সমস্ত রকম বাণিজ্য করিডোরে, সমস্ত রকম বাণিজ্য রুটসে। তো অ্যাগ্রেসিভলি ক্লিনিং তো ভীষণভাবেই দরকার। সবশেষে এটাই বলবো যে আমাদের ভীষণই ভাগ্য ভালো যে পশ্চিমবঙ্গকে পেয়ে গেছি আমরা। আর যতদিন মাথার উপরে প্রধানমন্ত্রী আছেন, এরকম প্রধানমন্ত্রী 1000 বছরে আবারও পাওয়া যাবে কিনা আমরা জানি না। তো প্রধানমন্ত্রী যতক্ষণ মাথার উপরে আছেন, কারণ এমনকি আমি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি পার্টির বাকি কারোর কথাই বলছি না, সবাই ভালো কাজ করছেন, যারা সেন্ট্রাল লেভেলে যারা রয়েছেন, অবশ্যই যারা পরের রোতে হোম মিনিস্টার থেকে শুরু করে ফরেন মিনিস্টার সবাই কিন্তু প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে থাকেন। তো এই প্রধানমন্ত্রী, আমরা তো ভগবানের কাছে চাইবো উনি আরো 150 বছর ফিট থাকুক, বেঁচে থাকা তো আছেই, উনি ফিট থাকুক। কিন্তু লজিক কি বলে, বাস্তব কি বলে, হয়তো উনি আগামী 10 বছর আমরা আশা করি যে উনি এইভাবে সুস্থ আর এইভাবে চলাফেরা করে দৌড়াদৌড়ি করতে পারবেন। আজকে সকালবেলা এই রাজ্যে তো বিকেলবেলা আরেক রাজ্যে, আজকে এই দেশে তো কালকে আরেক দেশে। এই রকম সুস্থ, এই রকম ফিট আরো 10 বছর দৌড়াদৌড়ি করার ক্ষমতাটা আরো 10 বছর আমরা আশা করি ওনার মধ্যে এইভাবেই পাবো। সেই জায়গায় দাঁড়িয়ে যতদিন হাতে আছে, উনি যতদিন মাথার উপরে আছেন, আমি আবারও রিপিট করব, প্রধানমন্ত্রী যতদিন মাথার উপরে আছেন ততদিন পশ্চিমবঙ্গকে অনেক লেট হয়ে গেছে পেতে। এই একে তো এই হারমাদরা এত বছর, তারপরে আবার এরা এত বছর, তবুও পেয়েছি। এই 10 বছরের মধ্যে উনি মাথার উপরে থাকাকালীন আমাদের সকল কিছু আদায় করে নিতে হবে। এবং আমি তো এটাই চাইবো, আর আমাদের সকলের এটাই ডিমান্ড করা উচিত যে এই টিএমসির সমস্ত প্রায়োরিটি কেসগুলো মিটে যাওয়া, মানে এর বিচার হলে, এই যে অভয়াকাণ্ড থেকে শুরু করে কামদুনি কাণ্ড, এই সমস্ত কিছুর বিচার যেভাবে হতে থাকছে, প্রায়োরিটি কেসগুলো মিটিয়ে অবশ্যই যে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী সিপিএমরা যারা প্রথম বর্ডার ওপেন করে ইল্লিগাল ইনফিলট্রেটকে কিভাবে ঢোকাতে হয় সেটার পথ দেখিয়েছে, যারা সিন্ডিকেট রাজ কাকে বলে, জমি দালালি থেকে শুরু করে সবকিছু তারাই শিখিয়েছে, সেই সন্ত্রাসবাদী সিপিএমরা যা যা কুকর্ম করেছে সেই কেস ফাইলগুলো যেন আবারও রিওপেন করা হয়। ব্রাহ্মণ্যবাদকে হাতিয়ার করে সব সময় হিন্দুদেরকে ডিভাইড করার চেষ্টা করা সিপিএমরা মরিচ ঝাঁপি থেকে নমশূদ্র বর্ণের শরণার্থীদের কিভাবে হাওয়া করে দিয়েছে সেই কেস ফাইল থেকে শুরু করে বিজন সেতু, বাকি যা যা আছে, কত সন্ত্রাসী কাজ এরা করেছে, সেই সমস্ত কেস ফাইল যেন খোলা হয়। আমি শুরুর দিন থেকে, কারণ এখন আদর্শের সাথে আদর্শের ডাইরেক্ট লড়াই, শুরুর দিন থেকে আমি সবসময় সিপিএমকে অ্যাটাক করেছি, আমি সিপিএমকে নিয়ে কথা বলেছি, মাঝে মাঝে আমি তৃণমূলকে নিয়ে কথা বলেছি, কারণ আমার কাছে সবসময় তৃণমূল একটা সামান্য রিজিয়নাল কংগ্রেস পার্টি, যাদের না আছে আদর্শ, না আছে কিছু, যারা শুধুমাত্র তাদেরকে বলা যায় যে ওই দেশবিরোধী সন্ত্রাসবাদী সিপিএমদের একটা সাবভার্সন, যারা ওদের টার্গেটকে পূরণ করে নিয়ে যাচ্ছিল। কিন্তু আসল যদি আদর্শের সাথে আদর্শের লড়াই বলা হয়, তাহলে একদিকে এরা যারা হচ্ছে রাষ্ট্রদ্রোহী দেশবিরোধী আদর্শ, আর আরেকদিকে হচ্ছে জাতীয়তাবাদী আদর্শ। তো এখন তো লড়াই আরোই ক্লিয়ার, আর এদেরকে এলিমিনেট করতে, ব্যান করতে যা যা করার প্রয়োজন সেই সমস্ত কেস ফাইল যেন রিওপেন করে আজকের জেনারেশনকে চোখ খুলে দেখানো হয় যে এই বাম বাম বাম, এই বামেরা কতটা সাংঘাতিক।